কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। টাকা এমন এক জিনিস, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে যা বলা অসম্ভব। তার বাস্তবিক একটি প্রমাণ হলাম আমি। হ্যালো আমার কাছের ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমার নাম রিয়া। আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে জব করতেছি। কিন্তু বন্ধুরা, আমার মা বাবার ঘরে আমি একমাত্র সন্তান। এদিকে আমার মা বাবার অনেক বেশি বয়স হয়ে গেছে। তারা শেষ বয়সে সেই বাচ্চা নিয়েছিল, আর সেটাই হলাম আমি। বন্ধুরা, আমার এখন বিয়ের সময়, কিন্তু আমি বিয়ে করতে কোনোভাবেই পারতেছি না। কেননা আমার বাবা মার সেই সামর্থ্য নাই। আমাদের যেটুকু সয় সম্পত্তি ছিল, জমি জমা ছিল, আমার বাবা সেইটুকু বিক্রি করতে করতে সে তার চিকিৎসা বাবদ ওষুধ খরচের টাকা ম্যানেজ করে। এদিকে আমার মাও খুব বেশি অসুস্থ। এদিকে আমার পরিবারে আমার কোনো ভাই নেই। কে আমাদেরকে দেখভাল করবে? কে আমাদেরকে দেখাশোনা করবে? আমাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই। বন্ধুরা, আমি শহরে যাই, তারপর আমি চাকরি করি, কিন্তু তারপরও যেন আমি কোনোভাবেই দেনা পাওনা কোনোভাবে শোধ করতে পারলাম না। একদিন কিস্তির স্যার সে আমাকে অফার করে। শুরুতে আমি অস্বস্তি করতাম, কিন্তু উনি আমাকে মোটা অঙ্কের একটা চাকরি অফার করে। উনি আমাকে বলে আমাকে নাকি এনজিও সমিতিতে উনি আমাকে একটা জব দিবে, সেখানে বেতনও ভালো টাকা। তাছাড়া ওনাদের যেই জায়গার জব আমার বাড়ি থেকে অনেক দূর, থাকতে হবে ওনার সঙ্গে কোয়ার্টারে। তাছাড়া ওনার সঙ্গে যদি আমি থাকি একই বাসায়, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে উনি আমাকে প্রতি মাসে একটা টিপস দিবেন, একটা বেতন দিবেন। তাছাড়া থাকা খাওয়া খরচ সব কিছুই ওনার, আর আমি প্রতি মাসে 20,000 টাকা করে মাইনা পাবো। আমি চিন্তা করলাম বন্ধুরা, আমি দুইটা সমিতি থেকে প্রায় 2 লাখ টাকা আমি নিয়েছি কিস্তি। তো যাই হোক, কিস্তির স্যার সে যদি আমাকে অন্তত কিছু হলো আমাকে হেল্প করে, তার জন্য আমার কাছে ভালো হবে। আমি এখন আমার বিয়ের শাদী নিয়ে কোনো কিছুই তখন ভাবতেছিলাম না। জীবনের এক বাস্তব পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছিলাম সেদিন। আমার কলিজার ভাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা গল্প নিয়ে চলে এসেছি এবং শুরু করতেছি আমার জীবনের এক সুনামধন্য এক গল্প, যেটা শুনলে তোমরা অনেক বেশি মজা পাবে, অনেক বেশি আনন্দ পাবে। তাহলে বন্ধুরা চলো শুরু করি। আর আমার নাম তো তোমাদেরকে বলেছি বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে একটি মোফস্বল গ্রামে। আসলে এই এলাকাতে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমার বাবা ছিল একজন কৃষক, কিন্তু মা বাবার একটু বয়স হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছিল প্রায় অনেক আগেই, কিন্তু তারা তখন শুরুতে বাচ্চা নেয়নি। তাদের বিয়ে প্রায় 10-12 বছর পর তারা বাচ্চা নিয়েছে। আজকে আমার মা এবং বাবা তাদের দুজনেরই বয়স হয়ে গেছে অনেক বেশি। এদিকে আমার বয়স হবে মাত্র 17 বছর। চারিদিক থেকে আমার জন্য পাত্র আসতেছে আমাকে বিয়ে করার জন্য। আমার যে চেহারা, আমি ঠিকভাবে কলেজ ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। পরবর্তীতে আর কোনো পড়াশোনার আমি সুযোগ পাই নাই, কারণ আমার বাবা কলেজের পড়াশোনার যে খরচ সেটা তিনি ঠিকভাবে দিতে পারতেছিল না। এদিকে আমার সংসারে কোনো ভাই ছিল না হাল ধরার মতো। দিনের পর দিন আমি কিছু একটা করতে হবে। আমি এই দুটো প্রেম করেছিলাম, বয়ফ্রেন্ডের কাছ থেকেও বেশ কিছু টাকা নিয়েছিলাম। তারা আমাকে হেল্প করেছিল, কিন্তু তারা আর এখন আমাকে টাকা দিতে চায় না, কারণ তারা চায় আমাকে বিয়ে করতে। কিন্তু আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না, কারণ আমি যে বিয়ে করব। একটা সময় ছিল আমাদের গ্রামে অনেক সয় সম্পত্তি ছিল, আমাদের গরু ছিল, তারপর অনেক কৃষি জমি ছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে বাবা সবগুলো জমি বিক্রি করে দেয়। তাছাড়া বাবার কাছে এখন কোনো কাজ করাও সম্ভব না, আমাকে কোনো একটা কাজ করতে হবে। এদিকে আমি বেশ কয়েকবার শহরে গিয়েছি কাজের জন্য, কিন্তু কোনো কাজ জানি না। তাছাড়া অপরিচিত লোকজনকে কেউ কাজও দেয় না, পরিচিত লোকজন ছাড়া। এদিকে আমার পরিচিত বলতে শহরে তেমন কেউ নেই। কে আমাকে কাজ দিবে বলেন? সেরকম কোনো মানুষই ছিল না। তো দিনের পর দিন, রাতের পর রাত আমি এভাবে কষ্ট করেছি। তারপর বন্ধুরা, আমার বাবা হঠাৎ করে তার অসুস্থতা বেড়ে যায়। এদিকে মাও অসুস্থ। তাতে দুইজনকে নিয়ে আমি এক মহাবিপদে পড়েছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মেয়ে মানুষ হিসাবে, তার উপর আবার আমার মাথায় এত প্রেশার, এত চাপ নেওয়া যায় নাকি বন্ধুরা? তোমরাই বলো। পরিবার যদি এত প্রেশার দেয়, এত চাপ দেয়, সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না, গ্রহণ করা যায় না। আমি একটা নরম মনের মানুষ, একটা সুন্দরী মানুষ, মেয়ে মানুষ। তখন আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, কিন্তু তখন আমি বিবাহিত ছিলাম না। আমার জীবনটা ছিল খুব কষ্টের, খুব বাস্তব। আমি দুইটা সমিতিতে যে কিস্তি উঠিয়েছিলাম, প্রায় 1 লাখ করে 2 লাখ টাকা, প্রতি সপ্তাহে কিস্তির লোক আসতো।
প্রতি মাসে মাসে আসতো, কিন্তু আমাদের তো কোনো আয় ছিল না, কোনো ব্যয় ছিল না যে আমি কাজ করে সমিতি টাকা দিব। কোথা থেকে দিব? মা বাবার অপারেশন করতে গিয়ে তো সব টাকা শেষ করে ফেলেছি। এদিকে আমি কোনো কাজ করতে পারতেছি না। কিন্তু প্রতি সপ্তাহে কিস্তির লোকজন এসে প্যারা দিত, জ্বালা দিত। আমি তাদেরকে 1 মাস 2 মাস 3 মাস কিস্তি দেই না, কিন্তু এভাবে চলতে পারে না। তারপর বন্ধুরা, আমাদের বাড়িতে আমাদের গ্রামে একজন মেম্বার সাহেব ছিল। আমি ওনার বাসায় মাঝে মধ্যে কাজ করতাম। ওনার অনেকগুলো জমি আছে, ধান কৃষি এগুলো কাজ করতাম, রান্নাবান্না করে দিতাম সব কিছু। তো উনি আমাকে কিছু একটা টাকা মাইনে দিত, 5,000 4,000 টাকা, ওই বাসার কাজের লোক যেগুলো বলে আর কি। তো এই টাকা দিয়ে তো আমার পোষায় না। আমার প্রতি মাসে কিস্তি দিতে হতো 10,000 টাকা। কিন্তু এদিকে কিস্তিওয়ালারা আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে, তারা নাকি আমার নামে মামলা করবে। আমি টাকা পয়সা দিতে পারতেছি না। আমি একদিন এক কিস্তিওয়ালাকে বাসায় এনে চাটা খাওয়ানোর পর আমি তাকে বললাম, ভাই দেখেন, আপনারও তো পরিবার আছে, এখন আমি কি করব ভাই? দেখেন, আমি তো চেষ্টা করতেছি ভাই। দেখেন, একটা বাসায় কাজ নিয়েছি, মেম্বারের বাসায়। উনি আমাকে 5,000 টাকা দেয়। আমি 2-2টা সমিতি থেকে আসলে টাকা উঠিয়েছি কিস্তি। তো যাই হোক, কিস্তির স্যার সে যদি আমাকে অন্তত কিছু হলো আমাকে হেল্প করে, তার জন্য আমার কাছে ভালো হবে। আমি এখন আমার বিয়ে শাদী নিয়ে কোনো কিছুই তখন ভাবতেছিলাম না। আপনাকেও 5,000 টাকা দিতে হয়, ওনাকেও 5,000 10,000 টাকা দিতে হয়। ভাই, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি কি করব বলেন? সেদিন আমার মা বাবা ছিল ঘরের ভিতরে, তারা অসুস্থ, আর আমি সমিতিওয়ালাকে ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম তাদেরকে ভালোভাবে বুঝিয়ে এবং তাদেরকে বুঝ দেওয়ার জন্য, এবং আমি একজনকে চাও দিয়েছিলাম সঙ্গে। সেদিন আমার মাথায় খুব টেনশন ছিল বন্ধুরা। আমি সেদিন পরেছিলাম একটা সালোয়ার কামিজ, একটা 3 পিস, কিন্তু আমি সেদিন বাসার ভিতরে ছিলাম, তো যার কারণে আমি সেদিন ওড়না পরি নাই। আসলে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। উনি সেদিন আমাকে দেখে উনি আমাকে একটা অফার করে, ওনার মাথায় একটু কাজ করে, অন্যরকম একটু কাজ করে। উনি সেদিন আমাকে দেখে আমার জন্য উনিও বেশ পাগল হয়ে যায়। আমাকে বলতেছিল, রিয়া, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার এত চাপ, এত প্রেশার, সত্যি এটা খুব কষ্টদায়ক। আচ্ছা দেখো রিয়া, এখানে তো আমারও কিছু করার নেই। দেখো, আমি এই এনজিও অফিসে চাকরি করি। আসলে তোমরা যদি টাকা না দাও তাহলে আমারও চাকরিটা থাকবে না। আমারও বউ বাচ্চা কাচ্চা আছে দেশে, এখানে থাকি। এখন কি করি বলো তো? সেদিন আমি তার হাত ধরে রিকোয়েস্ট করে বলেছিলাম। আমি তার কাছে যেতেই আমার গালগুলো, আমার মুখটা তার মুখের সামনে চলে যায়। হঠাৎ করে সে আমার সৌন্দর্য দেখে আমার জন্য পাগল হয়ে যায়। সে আমাকে একটা অফার করলো। সে আমাকে বলল, রিয়া, ঠিক আছে, তোমার আগামী 6 মাসের কোনো কিস্তি দিতে হবে না, আমি তোমার 6 মাসের কিস্তি দিয়ে দিব, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। আমি তখন কিস্তিওয়ালা স্যার নাইমকে বললাম, নাইম স্যার, কেমন শর্ত? সে আমাকে বলল, এই ধরো, আমার তো বউ বাচ্চা কাচ্চা দেশের বাড়িতে থাকে, অনেক দূরে, সেইখানে তো আর এখন খুব একটা বেশি যাওয়া পড়ে না, বুঝছো? ওই 6 মাস পর পর একবার যাই। আসলে তোমাদের এখানে এলাকাতেই থাকি, ব্যাচেলার মানুষ, ভালো লাগে না। তা রিয়া, তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো, আমাকে যদি একটু আনন্দ দিতে পারো, হ্যাঁ, আমি তোমার কিস্তির টাকা প্রতি মাসে আমার নিজের গাড়ির থেকে আমি সেটা দিয়ে দিব। তোমার আর এই টাকা দিতে হবে না। 6 মাস পর্যন্ত আমি তোমার কাছে আসব না, কিন্তু হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার তুমি আমাকে খুশি করতে হবে। আমি বললাম, স্যার, আমি আপনাকে কিভাবে খুশি করব? ঠিক আছে, আপনাকে আমি রান্নাবান্না করে খাওয়াবো। সে আমাকে বলতেছে, না, রান্নাবান্না করে দিলে হবে না, অন্য কিছু করতে হবে। আমি তখন কিস্তিওয়ালা স্যার নাইমকে বললাম, অন্য আর কিভাবে আপনাকে খুশি করব স্যার? আমার কাছে আর কি কোনো উপায় আছে বলেন? তখন সে আমাকে বলল, হ্যাঁ, তোমার কাছে দারুণ এক সুবিধা আছে। দেখো, তুমি যে সুন্দরী, তাছাড়া তোমার এখনও বিয়ে হয় নাই, তুমি একটা কুমারী, একটা মেয়ে, একেবারে পুরো রসে রসে ভরা। তুমি শোনো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার সঙ্গে যদি তুমি ওই কাজটা করতে পারো, আমাকে যদি তুমি তৃপ্তি দিতে পারো, আমার স্ত্রী এখন আমার কাছে নাই, তুমি যদি আমার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারো, তাহলে তোমার হয়ে আমি টাকাটা দিয়ে দিব। আমি তখন স্যারকে বললাম, এটা কি সম্ভব নাকি? না, আমার এখনও বিয়ে শাদী হয় না, আমি এটা করতে পারবো না। স্যার দেখেন, আমি গরিব হইতে পারি, কিন্তু শরীর বিক্রি করতে হবে এইরকম মানুষ কিন্তু আমি না স্যার।
আপনি মনে হয় মানুষ চিনতে ভুল করেছেন। আপনি আমাকে যেরকম ভাবতেছেন আমি কিন্তু মোটেও এরকম মানুষ না। তখন নাইম স্যার একটু রেগে গেল। রেগে গিয়ে বলতেছে, আচ্ছা তাই নাকি, তুমি ওইরকম মানুষ না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি প্রতি মাসে যেন আমি টাকাটা পাই, এই মাসের টাকাটা জলদি করে দাও। তখন আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার টাকা দিয়ে দিব, আমাকে 2টা দিন সময় দিন। 2 দিন পর আমি কিভাবে টাকা দিব আমি কোনোভাবেই বন্ধুরা বুঝতে পারতেছিলাম না। আমি তো নাইম স্যারকে বললাম যে আমি তার টাকাটা 2 দিন পর দিয়ে দিব। এদিকে আমার 3 মাসের কিস্তি জমা হয়ে আছে, আমি কি করব? আমার মাথায় যখন কোনো কিছুই কাজ করতেছিল না, এইভাবে একবার যত কিস্তিওয়ালা স্যারের কাছে শরীর বিক্রি করেই ফেলেছি। হ্যাঁ, তো এইভাবে যদি আরও বেশি করে যদি শরীর বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? যেহেতু একবার শরীরটা বিক্রি করে দিয়েছি, তাহলে আরও ভালোভাবে যদি শরীরটা বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই। তখন আমি একটা অন্য কিছু চিন্তা করলাম, কি করা যায় কি করা যায়। ওই আমার আরেকটা কিস্তি সমিতির স্যার আছে, উনি আমার কাছে টাকা পাবে। উনি প্রতি মাসে আমার কাছে আসতো, তো উনি একটু ভালো মানুষ ছিল। তো উনি আমার কাছে বলতো না, তো একদিন আমি তাকে বললাম, সে আমাকে বলতেছিল, রিয়া এভাবে আর কতদিন, দেখো আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে তোমার কিস্তির টাকা দিতে হবে। আমি অফিসের বসকে আর কোনোভাবেই কোনো কিছু বলতে পারতেছি না, এইভাবে গেলে আমার হয়তো চাকরি দেওয়ার থাকবে না। দেখো রিয়া, তোমার মা বাবা সবাই অসুস্থ, এই জন্য আমি স্যারকে বুঝিয়েছি, কিন্তু এখন আমি আর আমার অফিসের বসকে কোনোভাবে বোঝাতে পারতেছি না। তার তো শুধু টাকা লাগবে টাকা লাগবে, সে তো টাকার জন্য প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করে। এবার মনে হয় আমার চাকরিটাও থাকবে না। আমি তাকে বললাম, তার নাম ছিল আনোয়ার। আমি তাকে বললাম, আনোয়ার ভাই আপনি একটা কাজ করেন, আপনার অফিসের বসের কাছে আমাকে নিয়ে যাবেন। সে আমাকে বলল, কেন, তুমি সেখানে গিয়ে কি করবে? দেখো ওনার তো মাথা এমনিতে গরম আছে, তুমি যদি টাকা না দাও আর ওনার সামনে যাও তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে। আমি তখন তাকে বললাম, আচ্ছা ভাই আপনি এত কিছু চিন্তা করেন না, চলেন আপনাদের অফিসে যাই, তারপর আপনিও স্যারের সঙ্গে আমি দেখা করি, দেখি সে কি বলে আমাকে। তারপর বন্ধুরা আমি গেলাম সেখানে। যাওয়ার পরে তার যে অফিসের বস, মনে হয় উনি ম্যানেজার, এই এনজিওর অফিসের ম্যানেজার। তখন আমি তার কাছে যাওয়ার পরে আমি তার অফিসে গেলাম, গিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম। সে আমাকে বলল, দরজা লাগানোর দরকার নেই। আমি বললাম, আছে। তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ তোমার নাম যেন কি, রিয়া না? আমি বললাম, জি স্যার। তখন সে আমাকে বলল, 1 লাখ টাকা কিস্তি নিয়েছো, কি ব্যাপার, টাকা পয়সা দিতে হবে না? হ্যাঁ, না হলে তো তোমার সুদ আরও বেড়ে যাবে। আমি বললাম, স্যার কি করব, কোনো কাজ কাম নাই, দিতেও পারতেছি না। একটা চাকরি বাকরি খুঁজতেছি, কিন্তু কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। আসলে আমার মা বাবা খুব অসুস্থ, আমি দিতে পারতেছি না। তখন ওই মোটা টাকলা ব্যাটাটা আমাকে বলতেছে, দেখো গরিব অসহায় মা বাবা অসুস্থ, তো এগুলো কিন্তু ব্যাংকের লোকজন শুনবে না, আর তারা এগুলো শুনতে বাধ্যও না। ঠিক আছে, আমারও কিন্তু বস আছে, তারা এগুলো শুনবে না, তো তোমাকে তাকে দিতে হবে। না হলে আমাদের আইনানুগ যে ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। ঠিক আছে, আমারও কিন্তু বস আছে, তারা এগুলো শুনতে বাধ্য, তো তোমাকে তাকে দিতে হবে। না হলে আমাদের আইনানুগ যে ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। তখন আমি আমার বুকের উপরে যে কাপড়টা ছিল সেটা আমি সরিয়ে ফেললাম। আমি সরিয়ে বললাম, এখানে হাত দিয়ে বললাম, স্যার একটু যদি আমাদের দিকে দেখতেন। ঠিক আছে, হ্যাঁ আপনার তো অনেক টাকা বেতন, আপনাকে আপনার চেহারা দেখে মনে হচ্ছে স্যার আপনাকে আপনার বউ আগের মতো তেমন ভালোবাসা দেয় না, আপনাকে 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 তেমন মায়া করে না স্যার। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসা দিতাম, অনেক মায়া করতাম, ওরও একটা সুযোগ দিয়ে দেখেন না। সেই আমাকে বলতেছিল, না এটা তুমি কি বলতেছো? তারপরে বন্ধুরা আমি তার কাছে চলে গেলাম, গিয়ে তার কোলে বসে পড়লাম এবং তাকে আমি আদর করা শুরু করলাম। সে আমাকে বলতেছে, বাহ তুমি তো দেখতেছি একলা শেষে গিয়ে, তোমার মতো এরকম এত সাহসী মেয়ে আমি প্রথম দেখলাম। আমি তো সত্যি কথা বলতে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমার একটু ভয় করতেছিল। আমি বললাম, কোনো কিছু ভয় নেই স্যার, আমি আপনাদের সমিতি থেকে 1 লাখ টাকা নিয়েছি, আর আপনার তো বেতন নিম্নে 3-4 লাখ টাকা তো আছেই, এই 1 লাখ টাকা তো আপনার কাছে কোনো বিষয় না। এটা স্যার আপনি কি আমার এই 1 লাখ টাকা পরিশোধ করে দিবেন? বিনিময়ে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। আপনাকে আমি আমার কাপড়লে দেহটাই দিয়ে দিব, কতদিনের জন্য চান? আর স্যার
আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তখন সে আমাকে বলতেছে, তাই নাকি? আচ্ছা। তারপরে বন্ধুরা, ওই দিন সে অফিসে যত লোকজন ছিল সবাইকে ছুটি দিল, বলল সবার আজকে ছুটি। তারপর বন্ধুরা, সে অফিসের দরজা লাগিয়ে ওই দিন প্রায় অফিসের ভিতরেই 2 ঘন্টা আমার সঙ্গে পার্সোনাল টাইম কাটিয়েছে। সে আমার সঙ্গে ওই দিন 2 ঘন্টা পার্সোনাল টাইম কাটানোর পর সে বুঝে গেছে আমি যে কি জিনিস। সে তখন আমাকে বলতো, বাহ রিয়া, তুমি তো বেশ চমৎকার। সত্যি, তুমি যেইভাবে আজকে আমাকে নিজর করে নিলে, যেইভাবে আমাকে তুমি আদর ভালোবাসা দিলে, এইভাবে তো কখনো আমার স্ত্রীও আমাকে এত সুখ দেয় নাই জানো। স্ত্রী বেশি অধিকার দেখায়, বেশি দাবি দেখায়। ওর কাছে গেলেই ওই শপিংয়ে যাও, এইটা করো সেইটা করো, হ্যাঁ, তারপরে যে শুধু প্যারা দেয়। আসলে ঠিকভাবে তো ভালোবাসা দেই না। আর যখন প্রসঙ্গে যখন রাতে ঘুমায় তখন ভালোবাসা দেয়, তখনও ঘুমিয়ে পড়ে। কি বলে না বলে আমার মনে হয় অন্য কারোর সঙ্গে প্রেম করে, কিন্তু কিছু বলতে পারি না। বিয়ে করা তুমি আজকে আমাকে এই অফিসে যে আদর দিলে, তোমাকে যদি আমার বাড়িতে একটা দিন পেতাম তাহলে তো তুমি আমাকে মনে হয় আরও অনেক বেশি আদর দিতে, তাই না? আমি তখন কিস্তির স্যারকে বললাম, এই বসটাকে বললাম, এই একটা দিন সুযোগ দিয়েই দেখেন না স্যার, আর আপনি আমার এই টাকাটা মাফ করে দেন, আর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি যাতে চলতে পারি। তারপর দেখবেন আপনাকে একেবারে সুখের দুনিয়াতে আমি ভাসিয়ে দেব। ওই ব্যাটা টাকলো, আর এত কালো রে ভাই, কি বলবো। যাই হোক, সে তো আমার প্রেমে একেবারে পুরো দেওয়ানা হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। এরপর সে আমাকে বলল, ঠিক আছে, তোমার লেখাপড়া আছে কত দূর পর্যন্ত? আমি বললাম ইন্টার পর্যন্ত। সে আমাকে বলল, তোমাকে একটা এনজিওতে চাকরি দিলে আমার অফিসে তুমি কি চাকরি করবে? আমি বললাম, করব মানে স্যার, আমি তো অবশ্যই করব, তবে আপনার পাশাপাশি থাকলে ভালো হবে, আপনার দেখভাল করতে পারবো। তখন সে আমাকে ওই অফিসে একটা চাকরি দেয়, এবং তার ডেস্কের সাথেই, মানে ওই অফিসের ভিতরেই আমাকে থাকতে হবে। তার যখন মন চাইবে সে আমাকে আদর করতে পারবে, ভালোবাসতে পারবে, বা আমাকে ভোগ করতে পারবে। সে এরকম একটা সুযোগ সুবিধা ছিল। বেতনও মাশাল্লাহ 20,000 টাকা। তখন আমি অনেক খুশি। আমি বাড়িতে এসে আমার আম্মা আব্বাকে বললাম যে আমি তো চাকরি পেয়ে গেছি বাবা, এবার থেকে আর তোমাদের কোনো সমস্যা হবে না, আমি এখন থেকে তোমাদের মুখে খাবার তুলে দিতে পারবো। আমার বাবা এই কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তেছে, মাও দেখলাম কান্না করতেছে। আমি বাবা মাকে বললাম, তোমরা আর কান্নাকাটি করো না, তোমরা আমাকে জন্ম দিয়েছ, এটাই তো অনেক। আমার মা বাবা তারা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, রে মা, তোকে তো শুধু পৃথিবীতে জন্মই দিলাম, তোর জন্য বাবা মা হিসেবে আমরা তো কোনো কিছুই তোর জন্য করতে পারলাম না, ঠিকভাবে তোকে মানুষও করতে পারলাম না। তোর বিয়ের বয়স, অথচ তোকে একটা ভালো করে বিয়ে শাদী দিতে পারতেছি না। বাবা হিসেবে আমি যে কি করে মুখ দেখাবো সমাজে। আমি তখন আমার বাবাকে বললাম, বাবা, চাকরিটা তো পেয়ে গেলাম, একেবারে বাড়ির কাছে। একবার শহরেও গেলাম, সেখানেও অত চাকরি হইল না। তোমরা আমার জন্য টেনশন কইরো না, এখন দেখবে আমি অনেক টাকা ইনকাম করব। আমার কথায় আমার বাবা বেশ খুশি হলো। তো বন্ধুরা, আমি আসলে বুঝে গেছি এই দুনিয়াতে আসলে যোগ্যতা চেয়ে বেশি মূল্য হচ্ছে যেই মানুষ শরীর বিক্রি করতে পারে, যেই মানুষ দালালি করতে পারে, যেই মানুষ তেল মারতে পারে। কারণ এই দুনিয়াতে বর্তমানে যোগ্যতার কোনো মূল্য নেই। আমি বুঝে গেছি, আমি অনেক জায়গায় যোগ্যতা দিয়ে চাকরির চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু পরিচিত লোকজন না থাকলে, দালালি না করলে, তেল না মারলে আসলে চাকরি হয় না। আর আপনি যদি মেয়ে হন তাহলে দালালিও চলবে না, আর তেলগিরিও চলবে না, আপনাকে ডিরেক্ট শরীর বিক্রি করতে হবে। তাছাড়া এই শহরে আপনার জন্য থাকার যোগ্যতা রাখে না। আমি তখন বুঝে গেছি যে এই সমাজ আসলে মুখোশ পরা মানুষ অনেক বেশি। তারা দিনের আলোতে ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর রাতে তারা সেই ভালো মানুষের মুখোশটা খুলে হয়ে যায় এক অন্যরকম মানুষ। মানুষের দুটো চেহারা, সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। মানুষ সামনাসামনি এক, আর পিছনে এক। সামনে আপনার সঙ্গে ভালোগিরি দেখাবে, আর পিছনে আপনাকে কুড়াল মারবে। তো আমিও এই রাস্তা বেছে নিলাম, কারণ আমি শহরে যখন চাকরি করতে গিয়েছিলাম, সবাই আমাকে দেখে সবাই আমার দেহের লোভে পড়ে যায়, সবাই আমাকে প্রেমের অফার দেয়, কেউ আমাকে বিয়ে করতে চায় না, সবাই আমাকে লুপ চায়, আমাকে বুক চায়, আমাকে খেতে চায়, আমাকে এক রাত খেতে চায়, কিন্তু সারা জীবনের জন্য কেউ আমাকে চায় না। এইটাই ছিল আমার সবচাইতে বড় কষ্ট। আর সেখান থেকে আমিও বুঝে গেলাম যে উপরওয়ালা আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, শরীর দিয়েছে, তাহলে আমি কেন এই শহরের মানুষগুলোর মতো অবহেলায় পরিণত হব? আমার এই শরীর বিক্রি করব, যতদিন বিক্রি করা যায় আমি ততদিন বিক্রি করব, পরে না হয় আমি সব কিছু ক্ষমা চেয়ে নিব, মাফ চেয়ে নিব। তারপর বন্ধুরা, এভাবেই চললো আমার জীবন।
আমার দুইটা কিস্তি ছিল, সেই দুইটা কিস্তি এখন আমার নেই, সেগুলো সব ক্ষমা হয়ে গেছে। আর এখন আমি ওই কিস্তির অফিসেই চাকরি করি। আর ওই যে আমাদের বস ছিল একটা মোটা টাকলা কালো, তো উনি আমাকে যখনই ফোন করে আমি তার অফিসে যাই, যাওয়ার পর তার সঙ্গে তার ডেস্কে পার্সোনালভাবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সময় কাটাই। মাঝে মধ্যে উনি ওনার স্ত্রীকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় ওনার মা বাবার কাছে, তো তখন বাসা পুরো খালি দেখে ওনার বাসাতেও যাই। তবে উনি আমাকে বকশিস দেওয়ায়। মানুষটা খাচ্চর হলেও খুব ভালো, উনি আমাকে প্রচুর পরিমাণে বকশিস দেয়, টাকা দেয়, তাছাড়া আমি যা চাই তাই দেয়। এখন আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে। তো এই দুনিয়াতে একটা জিনিসই প্রমাণ করে, আর সেটা হচ্ছে আমরা সবাই মুখোশ পরে থাকি, আমরা ভালোর অভিনয় করি। আমরা আসলে বাস্তবে কেউই ভালো না, ভালোর অভিনয় করি। ঠিক আছে, সব হচ্ছে লীলা খেলা। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।